সকলকে স্বাগতম জানাচ্ছি 23 নম্বর আইনচিত্র তথা আমাদের যে গ্রুপটা রয়েছে তারই আমাদের আয়োজন। আমরা কলেজে যে ক্লাস করি সেই আমরা ক্লাসের মধ্যে যা পড়ি যা জানি তা আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আমাদের শুরুতে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে আমাদের ক্লাস সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। সম্পত্তি হস্তান্তর আইন, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, এটি হয়েছিল 1882 সালে। কত সালে? 1882 সালে। 1882 সালের যত আইন হয় ওই সালের মধ্যেই যে আইনগুলো হবে তার একটা নাম্বার বা ক্রমিক হয়, সে অনুসারে এটি হচ্ছে 1882 সালের 4 নাম্বার আইন। এরপরে আমরা দেখতে পাই এই আইনটি 1882 সালের এই আইনটি কার্যকর হয় 1 জুলাই। এই আইনটি কার্যকর হয় কবে? এই আইনটি কার্যকর হয় 1882 সালের 1 জুলাই। আমরা দেখতে পাই 1882 সালের 17 ফেব্রুয়ারি এই আইনটি প্রকাশ হয়। এই আইনটি কী হয়? প্রকাশ হয়। এই প্রকাশ হওয়ার তারিখ এবং কার্যকর হওয়ার তারিখ যেহেতু ভিন্ন, সেই ভিন্ন প্রেক্ষাপটের কারণে একটি বিষয় আমাদের জানা দরকার, সেটি হচ্ছে আইন কার্যকর হওয়ার বিষয়ে 3টি বিষয় প্রাধান্য পায়। সেটি হচ্ছে, যেমন আজকে যদি আইনটি প্রকাশ হয়, আজকে যদি আইনটি করা হয়, সাথে সাথে আজকে কার্যকর করার যে উদ্যোগ নেওয়া হয় সেটি হচ্ছে স্ট্যান্ড বাই ইফেক্টিভনেস। আরেকটা হচ্ছে আজকে আইনটি করা হয়েছিল কিন্তু তারও আগের ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করার যে বিষয়, সেই বিষয়গুলোকে নিয়ে আসা, অর্থাৎ হচ্ছে ভূতাপেক্ষা অবস্থা, এটি হচ্ছে আগের বিষয়গুলোকে নিয়ে আসা। আর যেটি আজকেই করা হবে, আজকেই কার্যকর করা হবে, সেটি হচ্ছে স্ট্যান্ড বাই ইফেক্টিভনেস। এরপরে আজকে করা হইল, যে আইনটি আজকে করা হলো কার্যকর হবে আরও পরে, সেটা হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্টিভনেস। তার মানে 3টা বিষয় দেখলাম, আজকেই আইনটি করা হচ্ছে, সেটা আজকেই কার্যকর হচ্ছে, এটি এক ধরনের বিষয়। আজকে আইনটি করা হচ্ছে কিন্তু আগের বিষয়গুলোকে নিয়ে কার্যকর করা হচ্ছে, ভূতাপেক্ষ অবস্থা এটা। এবং আরেকটি বিষয় হচ্ছে আজকে আইনটি করা হলো, কার্যকর হবে আরও কিছুদিন পরে গিয়ে, তখন সেটি হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্টিভনেস। তাহলে আমরা দেখতে পাই সম্পত্তি হস্তান্তর আইনটি হয়েছিল 1882 সালের 17 ফেব্রুয়ারিতে হয়েছিল, কিন্তু এটি কার্যকর হয় 1882 সালের 1 জুলাই। দ্যাট মিনস এটি হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্টিভনেস যেটি রয়েছে সেটিকে অনুসরণ করে। আর বলেছিলাম এটি হচ্ছে 1882 সালের 4 নাম্বার আইন। আমরা যেমন দেখতে পাই হচ্ছে আগের যে বিষয়গুলো, যেমন ভূতাপেক্ষ অবস্থার যে আইনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আন্তর্জাতিক যে অপরাধ আইন রয়েছে, সে অপরাধ আইনটি হচ্ছে মূলত এখন যে বিচার করা হচ্ছে বা 71 সালে যে বিচার করা হচ্ছে তার পরবর্তী সময়ে এই আইনটি করা হয়, যেটি হচ্ছে 1973 সালে করা হয়। কিন্তু 71 সালে কি করা হয়ে গেছিল, যে অপরাধগুলো করা হয়ে গেছিল সে অপরাধগুলোর পরবর্তী সময়ে 73 সালে আন্তর্জাতিক অপরাধ আইন করা হয়। মানে ঘটনা আগে, আইনটা হচ্ছে পরে, যেটা হচ্ছে আমরা হচ্ছে ভূতাপেক্ষ অবস্থা বলি। এটি যেমন এই আইন করার যে বিচার ব্যবস্থা করা, যেটা আমরা 11, 12 সাল, 13, 14 সাল যুদ্ধাপরাধীদের যে বিচারগুলো দেখতে পাই, সেগুলোতে এই আন্তর্জাতিক অপরাধ আইনের মধ্য দিয়ে করা হয়েছিল। কিন্তু সংবিধানের আমরা দেখতে পাই 35 নম্বর অনুচ্ছেদে বলা আছে আগের যে বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে নতুনভাবে আইন করে বিচার করা যাবে না। এটি একটি অনুচ্ছেদ রয়েছে সংবিধানের, আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে উল্লেখ আছে। একই সাথে তাহলে এটি একটি ক্ল্যাশ করে, যে বলা হচ্ছে আগের যে বিষয়গুলো রয়েছে বা ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়ে তো বিচার করা যাবে না, আইন করে বিচার করা যাবে না। তাহলে কি হিসেবে করা যাবে? সেটিতে আবার সংবিধানের 47-এর ক অনুচ্ছেদে আছে যুদ্ধাপরাধ বিষয়, তারপরে মানুষের
নারী হত্যা থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, যুদ্ধাপরাধ, এই ধরনের গণহত্যা থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে ওই 35 নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে, সে 35 নাম্বার অনুচ্ছেদের এটি হবে না। যুদ্ধাপরাধ হইলে আগের ব্যবস্থা হলেও পরে আইন করে এটির বিচার করা যাবে ভূতাপেক্ষ অবস্থায়। তাহলে আমরা 3টা বিষয় পেলাম। একটা আইন সম্পর্কে জানতে গেলে সে আইনের হচ্ছে 3টা, এটি কখন কার্যকর হলো, আজকে হয়েছে কি না, এটি আগের বিষয়ে বর্তমানে কার্যকর হইল কিনা, বা আজকে আইনটি হয়েছে পরবর্তী সময়ে কার্যকর হইল কিনা। অবশ্যই আপনাদের হয়তো ক্লিয়ার হয়েছেন, এবং আপনারা, আমি আশা করি এই ভিডিওটা হয়তো আপনারা এরকম নিয়মিত আয়োজন হলে আপনারা ক্লাসের পাশাপাশি এই ভিডিওগুলো দেখার মধ্য দিয়ে আপনারা আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন। একই সাথে আমরা বলি, সেটি হচ্ছে যে বিচারগুলো করা হবে, যে আইনগুলোতে বিচারগুলো করা হবে, সেই বিচারগুলোতে হয়তো আইনে উল্লেখিত নাই। আমরা জানি 1882 সালে যখন এই আইনটি হয়, তার আগে কি হস্তান্তর হয়নি? অবশ্যই হয়েছিল, সম্পত্তির হস্তান্তর হয়েছিল। এই সম্পত্তির যে হস্তান্তর হয়েছিল, তাহলে সে যদি আইন না থাকে, কোনো একটি বিষয়ে যদি আইন না থাকে, তাহলে আমরা কি দেখতে পাই, আমরা কি হিসেবে এটিকে আইন বা বিচার করার প্রক্রিয়া কি হিসেবে দেখতে পাই? সেটি হচ্ছে জাজের একটি ইনহেরেন্ট পাওয়ার রয়েছে। জাজের একটা কি রয়েছে? ইনহেরেন্ট পাওয়ার রয়েছে। এই ইনহেরেন্ট পাওয়ার দিয়ে সে এই বিচার কার্যগুলো সম্পাদন করে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে আমরা প্রথম বর্ষে টর্ট যে আইন সম্পর্কে আমরা জানি, সেখানেও আছে, যে ম্যাগজিনগুলো সম্পর্কে আমরা জানি, সেখানেও বলা আছে যে জাজের একটা ইনহেরেন্ট পাওয়ার থাকবে, যেটিকে বিবেচনা করে, বিচার করে, সমতার, ন্যায্যতার, এইসব বিষয়গুলোকে অনুসরণ করে জাজ কী করবে? বিচার করবে। যেখানে আইন নেই বা আইনে সুস্পষ্ট উল্লেখ নেই, সে বিষয়গুলো জাজের ইনহেরেন্ট পাওয়ার দিয়ে সেটি কী করবে? বিচার করবে। এই সম্পর্কে আমরা জানি সিআরপিসিতে 561 ক ধারা, ক উপধারাতে এটি আছে, এবং সিপিসিতে 151। আবারও বলছি, সিআরপিসিতে হচ্ছে 561 ক উপধারাতে, হ্যাঁ, এবং সিপিসিতে হচ্ছে 151 ধারাতে রয়েছে। যে এই আবার একটু আমরা স্মরণ করি, সেটা হচ্ছে সিআরপিসিতে 561 ক উপধারাতে, এবং সিপিসিতে হচ্ছে 151 ধারা। এই ধারাগুলোতে কি বলা আছে? এই ধারাগুলোতে বলা আছে যে জাজের যে ইনহেরেন্ট পাওয়ারের কথা বললাম, সে জাজের ইনহেরেন্ট পাওয়ারের কথা বলা আছে। এরপরে আমরা জানি যে কোনো একটি আইন, হ্যাঁ, যে কোনো একটি আইন সম্পর্কে আমরা, যেহেতু একজন লয়ার হিসেবে আইন নিয়ে আমরা জানাশোনা থাকতে হবে এবং আইন নিয়ে আমাদের কাজ, সেক্ষেত্রে আমরা দেখব যে একটি আইন মূলত 3টি বিষয় জানা দরকার। সে আইনটির নাম, এই কারণে প্রথম বিষয়টি হচ্ছে সে আইনটির নামটা জানা দরকার, এবং হচ্ছে ইফেক্টিভনেস। একটু আগে আপনাদেরকে বলেছিলাম ইফেক্টিভনেস বিষয়টা কি, সেটি হচ্ছে 3টা বিষয় বলেছিলাম, স্ট্যান্ড বাই, ভূতাপেক্ষ অবস্থা এবং প্রসপেক্টিভ ইফেক্টিভনেস বলেছিলাম। তাহলে একটা আইনের 3টি বিষয় দরকার, একটি হচ্ছে নাম, আরেকটি হচ্ছে ইফেক্টিভনেস, আরেকটি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মূলত কি? এক্সটেনশন মূলত হচ্ছে এই আইনটি সীমানা কতটুকু, কাদের জন্য প্রযোজ্য, কোন অঞ্চলের জন্য প্রযোজ্য, কোন কোন বিষয়ে প্রযোজ্য, এই বিষয়গুলো আইনে উল্লেখ থাকবে। হ্যাঁ, যেমন বাংলাদেশের যে কোনো আইন উল্লেখ থাকবে, এই বাংলাদেশের এই আইনটি বাংলাদেশের সমগ্র মানুষ, সব অঞ্চলের মানুষরা মেনে চলতে বাধ্য থাকিবে। হ্যাঁ, এই কথা দ্বারা এই যে প্রযোজ্য বিষয়টা বোঝায়। যেমন যদি হিল ট্র্যাক্সের যে আইনগুলো হয়, সেই হিল ট্র্যাক্সের অধিবাসীরা, আদিবাসীরা, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা যারা ওখানে বসবাস করে, সবার জন্য প্রযোজ্য হবে। এটি হচ্ছে তাদের ওই আইনের এক্সটেনশন। হ্যাঁ, যেমন আমরা যদি পার্সোনাল লগুলো দেখি, হ্যাঁ, রিলিজিয়াস লগুলো দেখি, তাহলে কি দেখতে পাই যে মুসলিম পার্সোনাল ল, হ্যাঁ, এই মুসলিম পার্সোনাল ল বা মুসলিম লগুলো দেখতে পাই শুধুমাত্র মুসলমানদের জন্য। হ্যাঁ, যেমন খ্রিস্টানদের জন্য, তাদের জন্য পার্সোনাল রিলিজিয়াস ল রয়েছে। তাহলে এক্সটেনশনটা হবে কাদের জন্য প্রযোজ্য। তাহলে 3টা বিষয় আমরা বুঝতে পারলাম। আরেকটু রিভিশন করি, সেটি হচ্ছে একটি আইন বুঝতে গেলে 3টি বিষয় দরকার। একটি আইন বুঝতে গেলে কয়টা বিষয় দরকার? 3টি বিষয় দরকার। একটি হচ্ছে আইনটার নাম,
আরেকটি হচ্ছে আইনটার ইফেক্টিভনেস, আরেকটি হচ্ছে আইনের এক্সটেনশন। তাহলে সম্পত্তি হস্তান্তর আইন 1882 সাল, এটা হচ্ছে নাম। এটা কয় নাম্বার আইন বলেছিলাম? 1882 সালের 4 নাম্বার আইন। একই সাথে আমরা বলেছি এটি ইফেক্টিভনেসটা যেটি দরকার সেটি হচ্ছে এটি কত সালে কার্যকর হয়? 1882 সালের 1 জুলাই কার্যকর হয়, এবং এটি কার্যকর হওয়ার আগে এটি প্রকাশ হয় বা এটি হয় হচ্ছে 17 ফেব্রুয়ারি। তার অবস্থানের ইফেক্টিভনেসের অবস্থানের দিক থেকে এটি হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্টিভনেস। এবং আমরা দেখতে পাই এক্সটেনশন, এটি হচ্ছে উপমহাদেশে ছিল, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ পিরিয়ডে যেহেতু হয়েছিল, ব্রিটিশ পিরিয়ডে ভারতীয় উপমহাদেশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তথা বাংলাদেশের জন্য এক্সটেনশনে দেওয়া আছে। এটি সমগ্র বাংলাদেশের জন্য যদি সংশোধন করে পরবর্তী সময়ে এটি বাংলাদেশের জনগণের জন্য করা হয়েছে। এখন আমরা আসি এই আইনে কি কি বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা দেখতে পাবো। প্রথমত যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে এই আইনে চ্যাপ্টার সংখ্যা, অধ্যায়ের সংখ্যা হচ্ছে 8টি। এই আইনে চ্যাপ্টার সংখ্যা বা অধ্যায়ের সংখ্যা হচ্ছে কতটি? 8টি। এরপরে আমরা দেখতে পাই এই আইনের সেকশন হচ্ছে 137টি। আবার বলছি, এই আইনের ধারা হচ্ছে 137টি, আর অধ্যায় হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে 8টি। এরপরে এই আইনে প্রত্যেক যে সেকশনগুলো রয়েছে, প্রত্যেক যে ধারাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু ধারা কার্যকর আর কিছু ধারা অকার্যকর। হ্যাঁ, তাহলে সেকশন কয়টি রয়েছে? রয়েছে 137টি। এর মধ্যে 126টি হচ্ছে কার্যকর আর অকার্যকর হচ্ছে 11টি। এটি মনে রাখতে হবে আমাদের জন্য। এনরোলমেন্ট হওয়ার জন্য শুধুমাত্র আমরা এখানে পড়াশোনা করব, ক্লাস করব, আমরা পরীক্ষা দিয়ে পাশ করব, এটি বিষয় নয়। এনরোলমেন্ট হওয়ার জন্য বার কাউন্সিল থেকে আমাদের যে পরীক্ষাগুলো হবে সেখানে এমসিকিউ আকারে পরীক্ষা হয়, রিটেন হয়, ভাইবা হয়। এই প্রক্রিয়াতে আমাদের যে পড়াশোনার সিস্টেম, এটিতে মনে রাখবেন এখানে এমসিকিউ সিস্টেমের জন্য কিছু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। এখন থেকে যদি আপনি এই অভ্যাসটা গড়ে তোলেন তাহলে আপনার জন্য খুবই উপকার হয়। তাহলে কি বললাম? চ্যাপ্টার রয়েছে 8টি। চ্যাপ্টার কয়টি? 8টি। আর সেকশন রয়েছে 137টি, যেখানের মধ্যে 126টি হচ্ছে কার্যকর, 126টি হচ্ছে কার্যকর, অকার্যকর হচ্ছে 11টি। আপনি লিখে রাখুন যে অকার্যকর যে সেকশনগুলো রয়েছে সেগুলো কোনগুলো, যেমন 70, 74, 75, 80, 85, 85 থেকে 90, 97, 99। আবার বলছি এই 11টি, যে 80, 70, 74, 75, 80, 85, 85 থেকে 90, 97, 99। আমি আবারও রিপিট করছি যে অকার্যকর, যে আমাদের এই আইনে হস্তান্তর, সম্পত্তি হস্তান্তর আইন 1882 সাল, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট 1882, 1882, এটিতে চ্যাপ্টার রয়েছে 8টি এবং সেকশন রয়েছে 137টি। 126টি হচ্ছে কার্যকর, 11টি হচ্ছে অকার্যকর। এই 11টি কোনগুলা? 70, 74, 75, 80, 85 থেকে 90, 97, 99। এরপরে আমরা দেখতে পাই একটি আইন হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার সেই প্রক্রিয়াগুলোকে 4টি ভাগে নিয়ে বিভক্ত করে একটি আইন তৈরি করা হয়। যে আগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে রিফিল করে বা বাতিল করে আইন করা হয়। আগের যে ধারা বা উপধারা, আগের যে নতুন আরেকটি আইন ছিল, সেই আইনটাকে নতুনভাবে যখন কোনো আইন করা হয়, আগের বিষয়গুলোকে বাতিল করে, রিপিল করে নতুন আইন বানানো হয়। আইন প্রক্রিয়াকরণ করার যে মাধ্যম সেটি হচ্ছে 4টি। একটা হচ্ছে বাতিল করে দিবে, বাতিল করে নতুন আইন হবে। আরেকটা হচ্ছে সংযোজন করবে। হ্যাঁ, নতুনভাবে আগের আইনটাই থাকবে, নতুনভাবে সংযোজন করবে, এই ধারার মধ্যে উপধারাগুলো যোগ করে দিয়ে নতুনভাবে। আরেকটি হচ্ছে প্রতিস্থাপন করবে, সাবস্টিটিউশন করবে। হ্যাঁ, প্রতিস্থাপন করেও আইন হয়। আরেকটি হচ্ছে পুরোপুরি চেঞ্জ করে দিয়ে, যেটি সংস্কার করে দিয়ে আইন হয়, যেটিকে আমরা বর্তমান সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক সংবিধান সংস্কারের বিষয়ে কথা বলা হয়। তাহলে একটি আইন, নতুন একটি আইন হওয়ার জন্য 4টে বিষয় দরকার। একদম আগের আইন,
সম্পূর্ণ বাতিল করে দিবে। দ্বিতীয়টা হচ্ছে সংযোজন করবে, ধারা উপধারা নতুনভাবে সংযোজন করবে অথবা প্রতিস্থাপন করবে। 3 নম্বরে প্রতিস্থাপন করবে অথবা পরিবর্তন করার মধ্য দিয়ে একটি আইন হবে। এরপরে আমরা দেখতে পাই সম্পত্তি হস্তান্তর আইনের উদ্দেশ্যটা কি। তার মানে আমরা বলেছি 1882 সালের আগেও সম্পত্তি হস্তান্তর হইতো। তাহলে কিভাবে হইতো? কিছু আইন ছিল, সে আইনগুলোর মধ্য দিয়ে বা কিছু কাস্টম ছিল, কিছু প্রথা ছিল, সেগুলোকে অনুসরণ করে সম্পত্তি হস্তান্তর হয়েছে। তার মানে 1882 সালে এসে এই আইনের উদ্দেশ্যটা হচ্ছে আগের যে প্রথা, আগের যে কাস্টমস, আগের যে আইন, সে আইনগুলোকে সমন্বয় করে, আইনগুলোকে কী করে সমন্বয় করে এবং নতুন করে সংশোধন, বিয়োজন, সংযোজন সব কিছু করে নতুন আইন তৈরি করাই হচ্ছে এই আইনের প্রধান উদ্দেশ্য। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে এই সম্পত্তি হস্তান্তর আইন 1882 সালের উদ্দেশ্যটা কী, এটি সম্পত্তি হস্তান্তর 1882 সাল, এই আইনটি হওয়ার আগেও অনেক আইন ছিল, অনেক প্রথা ছিল, সেগুলোকে সমন্বয় করা এবং এই সমন্বয়ের মধ্য দিয়ে নতুন করে আমরা যে সংশোধন, বিয়োজন, সংযোজন এগুলোর মধ্য দিয়ে নতুন করে আইন তৈরি করা হচ্ছে এই আইনের উদ্দেশ্য। সম্পত্তি কীভাবে হস্তান্তর করা যাবে। এরপর আমরা দেখতে পাই সম্পত্তি হস্তান্তর হয় 2টি উপায়ে। সম্পত্তি হস্তান্তর হয় কয়টি উপায়ে? 2টি উপায়ে। প্রথমত সম্পত্তি হয় 2টি পক্ষ থাকে, যে একটি পক্ষ বিক্রি করবে আর একটি পক্ষ হচ্ছে ক্রয় করবে, এই ধরনের পক্ষ আমরা দেখতে পাই। হ্যাঁ, এই সম্পত্তি যে পক্ষ থাকবে, এই পক্ষের দ্বারা কার্যের দ্বারা হস্তান্তর হবে, পক্ষের কার্যের দ্বারা হস্তান্তর হবে। এটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর করার 2টি উপায় আছে। একটি হচ্ছে পক্ষের কার্যের দ্বারা হস্তান্তর, আরেকটি হচ্ছে আইনের কার্যকারিতা দ্বারা হস্তান্তর। 2টি বিষয়, পক্ষের কার্যকারিতা দ্বারা হস্তান্তর, আরেকটি হচ্ছে আইনের কার্যকারিতা দ্বারা হস্তান্তর। পক্ষের যে কার্যকারিতা দ্বারা হস্তান্তর সেটি হচ্ছে উইল করে যাওয়া, উত্তরাধিকারী, এটি হচ্ছে একটি ভাগ। আরেকটি হচ্ছে জীবিত ব্যক্তির যে সম্পত্তি থাকবে সেটি বিনিময় করা। হ্যাঁ, জীবিত ব্যক্তির যে সম্পত্তি থাকবে সেটি হচ্ছে বিনিময় করা। এরপরে আইনের দ্বারা কার্যকারিতা, আইনের কার্যকারিতা দ্বারা যে হস্তান্তর, যেমন হচ্ছে দেউলিয়া ঘোষণা করা বা নিলামে তোলা, এরই মধ্য দিয়ে হস্তান্তর যেটি করা হয়। আমরা সাধারণত এটিকে জানি যে নিলাম তৈরি করে, বা এরপর হচ্ছে সরকার বা আইন ধারা যখন হচ্ছে দেউলিয়া ঘোষণা করে পরবর্তীতে এই সম্পত্তি হস্তান্তর করা হয়, এটি হচ্ছে আইনের কার্যকারিতা দ্বারা হস্তান্তর। তাহলে যদি প্রশ্ন করা হয় আপনি যে সম্পত্তি হস্তান্তর করবেন, এই সম্পত্তি হস্তান্তর কয়টি উপায়ে করা যায়, তাহলে কি বলবেন? সম্পত্তি হস্তান্তর করা যায় 2টি উপায়ে। একটি হচ্ছে পক্ষের কার্যকারিতা দ্বারা, আরেকটি হচ্ছে আইনের কার্যকারিতা দ্বারা। পক্ষের কার্যকারিতা দ্বারা হচ্ছে উইল করে দেওয়া, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে জীবিত ব্যক্তির যে সম্পত্তি থাকবে, আমার কাছে একটি সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা আমি এই যে যেমন ধরেন হচ্ছে আমার কাছে একটা সম্পত্তি থাকলো, এই সম্পত্তিটা আমি কি করে দিলাম, আরেকজনকে বিক্রি করে দিলাম। এটি হচ্ছে একটি পক্ষের কার্যকারিতা দ্বারা সম্পত্তি হস্তান্তর। এরপর আমরা দেখতে পাই যে আমাদের যে সম্পত্তি হস্তান্তর আইন, সে সম্পত্তির মধ্যে 2 ধরনের সম্পত্তিকে আমরা দেখতে পাই। একটি হচ্ছে স্থাবর সম্পত্তি, একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। এটা আমরা সকলে জানি এবং ফার্স্ট ইয়ারে আমরা অনেকে পড়েছি স্থাবর, অস্থাবর, এবং আমরা স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কে জানি, সংজ্ঞা অবশ্য জানি, এই কারণে এই নতুন করে বলছি না। আমরা এই আইনে দেখতে পাবো মূলত এই আইনটি করা হয়েছিল স্থাবর সম্পত্তি সম্পর্কে। এই আইনটি করা হয়েছে মূলত কিসের জন্য? স্থাবর সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত আইন করা হয়েছিল। কিন্তু এর মধ্যে কিছু কিছু ধারা, সেকশন রয়েছে যেগুলো অস্থাবর সম্পত্তি হস্তান্তর বিষয়েও উল্লেখ পাওয়া যায়। যেমন আমরা সকলে জানি, এরই মধ্যে জেনে গেছি, এই আইনে 137টি যে ধারা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাই 5 নাম্বার থেকে 37 নাম্বার পর্যন্ত যে ধারা রয়েছে সেগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে বাকিগুলা যদি প্রশ্ন করা হয় যে সম্পত্তি স্থানান্তর আইনে স্থাবর সম্পত্তি সম্পর্কে
বলা হয়েছে কোন কোন ধারাতে, তাহলে আপনি বলবেন 5 এবং 5 থেকে 37 পর্যন্ত অস্থাবর বলা হয়েছে, আর বাকিগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে। আর হস্তান্তর যে বিষয়টি রয়েছে, আমরা সম্পত্তিও জানলাম, সম্পত্তি মেইনলি যখন জানি সেই সম্পত্তিতে আমরা বলতে পারি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যারা জানেন না, আমরা চেষ্টা করব আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে 23 নম্বর আইনচিত্রের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব সকলকে জানাতে এবং আইনের সঙ্গে থাকতে। আমরা জানি হস্তান্তর কয়টি উপায়ে হয়। হস্তান্তর হয় হচ্ছে 5টি উপায়ে। হস্তান্তর হয় কয়টি উপায়ে? 5টি উপায়ে। একটি হচ্ছে বিক্রয়ের মধ্য দিয়ে হস্তান্তর হবে, একটি হচ্ছে কিসের মধ্য দিয়ে সম্পত্তি হস্তান্তর হবে, যে বিক্রয়ের মধ্য দিয়ে। আরেকটা হচ্ছে রেহেম বা মর্গেজ, রেহেম বা মর্গেজ। আরেকটা হচ্ছে লিজ বা ইজারা, লিজ বা ইজারা। আরেকটা হচ্ছে বিনিময় বা দান। 5 নাম্বারটা হচ্ছে দান। তাহলে হচ্ছে বিক্রয় 1 নাম্বার, রেহেম বা মর্গেজ 2 নাম্বার, লিজ বা ইজারা 3 নাম্বার, বিনিময় 4 নাম্বার এবং দান হচ্ছে 5 নাম্বার। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নতুন আয়োজনে থাকব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।